আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পরিমিতির কয়েকটা গুরুত্বপূর্ণ বোর্ডে আসা প্রশ্ন আলোচনা করব, যেগুলো মোটামুটি ঘুরে ফিরে প্রায়ই রিপিট হয়। আশা করি এই কয়েকটা এমসিকিউ ভালো মতো দেখলে তোমরা কমন পেয়ে যাবা এবং ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। তো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এই প্রশ্নে কোনো একটা সমকোণী ত্রিভুজের দুইটা অতিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে। তো প্রশ্ন হলো ক্ষেত্রফল কত। এটা খুবই ইজি। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজ নিয়ে এমনি আঁকি। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে ত্রিভুজের কি দেওয়া আছে, অতিভুজ 13 দেওয়া আছে, আর ভূমি দেওয়া আছে, ভূমি 12। তাহলে আমরা যদি এই ত্রিভুজটাকে এ বি সি মনে করি, তাহলে আমি শর্টকাটে করি। তাহলে এখানে এ বি স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় বলতো, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। হ্যাঁ, অর্থাৎ শর্টকাটে লিখলাম যে লম্ব স্কোয়ার, এ বি লম্ব না, এখানে বি লম্ব, এ বি হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার দিয়ে দিছি একবারে। তো অতিভুজ স্কোয়ার হচ্ছে কত, 13 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এখানে আসে 13 স্কোয়ার মানে 169 মাইনাস 12 স্কোয়ার হচ্ছে 144। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 25 হয়। তো এ বি স্কোয়ারের মান যদি 25 হয়, তাহলে এ বি এর মান আসতেছে কত, শুধু 5। তাহলে আমরা কি পেয়ে গেছি, আমরা লম্বটা পেয়ে গেছি। তো ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল লাগবে। আমাদের যদি ক্ষেত্রফল লাগে, আমরা ক্ষেত্রফল করতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এখন কি দিব, হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে কত 5, কাটাকাটি করলাম, তাহলে এখান থেকে কত আসে 6 আসে, 5 6 30। তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝছো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। 2 নম্বর প্রশ্ন। এখানে বলতেছে কোনো বর্গক্ষেত্রের তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কেমন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফলের কত গুণ। আমরা একটা বর্গ মনে করি, এই হচ্ছে একটা বর্গ। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কত, এ স্কোয়ার না। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। আর কর্ণের দৈর্ঘ্য হবে, আর কর্ণ কত হবে, কর্ণ হচ্ছে √2a, √2a। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে, বর্গ লিখি আমি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, আর এখানে বলতেছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বের করতে বলতেছে এখানে। সো কর্ণ হচ্ছে এখানে √2a। ঠিক আছে, তো কর্ণের এটা আমি এবিসি দিয়ে দিই একবারে, বি সি ডি। তাহলে কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল হচ্ছে বিডি স্কোয়ার। কেমন, তো বিডি স্কোয়ার হচ্ছে কত হবে, √2a, যেহেতু এটার দৈর্ঘ্য √2a, তাহলে √2a স্কোয়ার হবে, মানে বাহু স্কোয়ার। এখান থেকে কত আসে, এখান থেকে হচ্ছে 2a স্কোয়ার আসে। এখন আমাদের লাগবে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। হ্যাঁ, তো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ, তো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2a স্কোয়ার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর কত গুণ, এর অর্ধেক না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা যদি 2a স্কোয়ার হয়, বর্গক্ষেত্র হচ্ছে যে কত, আমি একটু অনুপাত দিয়ে বুঝাই। বর্গক্ষেত্র ধরি ab স্কোয়ার। কেমন, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ab স্কোয়ার, সমান না, অনুপাত দেই। আর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিডি স্কোয়ার। তো এ বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, আর বিডি স্কোয়ার হচ্ছে যে 2a স্কোয়ার। তাহলে এখান থেকে এ কাটা গেল, 1:2 কি থাকলো, 2 থাকলো। অর্থাৎ বর্গক্ষেত্রের অনুপাত হচ্ছে 1, আর কর্ণের উপর অঙ্কিত বর্গের অনুপাত হচ্ছে 2। তাহলে বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, এটা দ্বিগুণ। ঠিক আছে, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বর্গেরটার দ্বিগুণ হবে, আর এটা এক গুণ হবে, তাহলে অর্ধেক। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝছো। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। 3 নম্বর প্রশ্ন। এখানে বলতেছে পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। পাই সেন্টিমিটার পরিধি, সো আমরা কি জানি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর এখানে বলতেছে পরিধির মান হচ্ছে 2πr, এই যে পরিধি বিশিষ্ট। তাহলে পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট যদি হয়, তাহলে আমরা পরিধির মান কি লিখতে পারি, পাই লিখতে পারি। তাহলে যদি পাই লিখি, দুই পাশ থেকে পাই কাটা গেল,
2r ইকুয়াল 1 আসলো। আচ্ছা 2r ইকুয়াল যখন 1 আসছে আমরা ব্যাসার্ধ কত লিখতে পারি? ব্যাসার্ধ r ইকুয়াল 1/2, r ইকুয়াল 1/2 লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল কত? ভালো কথা, বৃত্তের ক্ষেত্রফল যদি হাফ হয়, সরি ব্যাসার্ধ যদি হাফ হয় তাহলে কি ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, অর্থাৎ এই যে আর এর মান হাফ, এই হাফটা বসাই দিলাম, তাহলে পাই এখানে কত আসে? 1/4 আসে, অর্থাৎ পাই/4। এই পাই/4 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। এখানে বলতেছে একটি সমবৃত্ত বেলনের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ উচ্চতার সমান এটা দেওয়া আছে। বেলনটির সমগ্রতল এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো আমরা একটু সূত্রগুলো লিখি। সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর স্কোয়ার ইন্টু এইচ প্লাস আর। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর শুধু বক্রতল যদি বলি, শুধু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে সমগ্রতল এবং বক্রতল এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত কত? আগে সমগ্রতল পরে বক্রতল, সেভাবেই লিখলাম। তো অনুপাত কত? অনুপাত মানে ভাগ না, এই যে ভাগ দিলাম। তাহলে এখান থেকে এই যে এখানে স্কোয়ার হবে না, এটা 2 পাই ইন্টু এইচ প্লাস আর, এখানে স্কোয়ারটা হবে না। আচ্ছা তাহলে এখান থেকে 2 পাই আর, এখান থেকে 2 পাই আর চলে গেল। ঠিক আছে। তারপর কি থাকলো? নিচে এইচ থাকলো, উপরে আর থাকলো। তো এখানে বলে দিছে প্রশ্নে যে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা পরস্পর সমান। ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা যদি পরস্পর সমান হয়, আমি দুইটাকে কি লিখে দিব? এইচ এর পরিবর্তে আমি এখন আর লিখতে পারি, অথবা আর এর পরিবর্তে আমি এখন এইচ লিখতে পারি। তাহলে এই আর কে আমি এখন এইচ লিখে দিলাম। কেন? ব্যাসার্ধ এবং উচ্চতা সমান বলে দিছে, আর নিচে হচ্ছে এইচ আছে। সো এখানে উপরে কত? 2h আসতেছে, নিচে এইচ কাটা গেল, তাহলে এখানে কত থাকতেছে? 2/1 থাকতেছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1। তাহলে তাদের নির্ণয় অনুপাতটা হচ্ছে 2:1। তাহলে খ হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে বলতেছে একটি সমবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু, ঠিক আছে, একসাথে দুইটা, এই যে সমদ্বিবাহু আবার হচ্ছে সমকোণী, তাহলে যেটা সমান বাহু ওইটার দৈর্ঘ্য হচ্ছে কত? 6 সেন্টিমিটার। তাহলে আমরা দেখি যে এইটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু। তো যদি সমকোণী একই সাথে আবার সমদ্বিবাহু হয়, তাহলে সমান বাহুদ্বয় অবশ্যই অতিভুজ ছাড়া হবে। হ্যাঁ, কারণ অতিভুজটা বড় হয়, অতিভুজ কারো সমান হয় না। সমান বাহুদ্বয় অবশ্যই কি হবে? এইটা হবে এবং এইটা হবে। তো এদের প্রতিটি দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6। তাই আমি কি 6 লিখলাম। প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত? খুবই ইজি। এটার ক্ষেত্রফল আমরা কি করব? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে দিলাম। ঠিক আছে। তো ইজি চলে আসলো। 2 আর 6 কাটাকাটি করো, 3 আসছে, 3 6 18। নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে তাহলে কত? 18। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল লাগবে। সো আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার। ঠিক আছে। তো পাই আর স্কোয়ার এখানে বলেই দিছে পাই মিটার পরিধি। আচ্ছা তাহলে আমরা আগে পরিধিটা করি। তো পরিধি হচ্ছে 2 পাই আর। তো পরিধি 2 পাই আর, এখানে বলেই দিছে 2 পাই আর পরিধির মান হচ্ছে কত? পাই মিটার। আমি এখান থেকে পাই লিখতে পারি। ঠিক আছে। সো এটা যদি পাই হয়, আমি এখান থেকে এই যে পাই আর পাই কেটে দিলাম, 2r ইকুয়াল 1 আসলো। আর ইকুয়াল কত হবে তাহলে? 1/2। তাহলে আর ইকুয়াল যদি 1/2 হয়, ক্ষেত্রফল কত হচ্ছে? পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 1/2 স্কোয়ার। তাহলে এখানে আসতেছে পাই ইন্টু 1/4। এটা একটু আগে আমরা করছিলাম পাই/4। তাহলে এটা হচ্ছে নির্ণয় ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। আবার পরে কোয়েশনে চলে যায়, 7 নাম্বার। এখানে বলতেছে একটা বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বর্গের বাহু দৈর্ঘ্য কত? আচ্ছা আমরা একটা বর্গ নিয়ে নিই তাহলে। এই হচ্ছে বর্গ। তো বলা হচ্ছে এই বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এর মধ্যে একটা বৃত্ত থাকবে। আমরা একটা বৃত্তও নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। আচ্ছা এই হচ্ছে অন্তর্বৃত্ত। সো এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এটার ব্যাসার্ধ বলতে এইখান থেকে এই পর্যন্ত,
এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তো খুব ইজি, আমরা এটাকে ব্যাস যদি করি তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা কত হয়? পুরোটা কত? 12 না? এর ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো বৃত্তের যে ব্যাস, বৃত্তের ব্যাসটা এখানে কি, বৃত্তের ব্যাসটা হচ্ছে বর্গক্ষেত্রের জন্য বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 12 সেন্টিমিটার। ঠিক একইভাবে এখান থেকে যদি এখন বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, অর্থাৎ একদম এখান থেকে যদি এটা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারে বলে, তাহলে হচ্ছে আমরা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, অর্থাৎ এইটা 12, এইটা 12, এটাও 12, এটাও 12, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তো বাহুর দৈর্ঘ্য থেকে কর্ণের দৈর্ঘ্য বের করা যাবে না? আমরা কর্ণের দৈর্ঘ্য এখান থেকে বের করতে পারবো। ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে বাহু স্কয়ার করে দিলেই হচ্ছে। আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি, আমরা ক্ষেত্রফল অনেক কিছুই বের করতে পারি। এই প্যাটার্নের প্রশ্ন মোটামুটি আসে। তো আশা করি বুঝতে পারছো বৃত্তের বর্গের অন্তর্বৃত্ত যেটা হয়, বর্গের অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ হয়, সেই ব্যাসার্ধকে ব্যাস করলে বৃত্তের কি বর্গক্ষেত্রের জন্য কি পাওয়া যায়? বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। সেটা দিয়ে আদা যা কাজ করা লাগে সবই করতে পারবা। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। এরপরে প্রশ্নটা হচ্ছে 29, 30 না, এটা হচ্ছে 8, 9। 29, 30 না, এটা 8, 9। যাই হোক, এখানে বলতেছে এটা একটা বহুভুজের কেন্দ্র দেওয়া আছে ও থেকে একটা কৌণিক বিন্দু ও এর দূরত্ব হচ্ছে কত? 2 সেন্টিমিটার। ও এর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে 2 ও এ বি কত? 2 ও এ বি, ও এ বি অর্থাৎ এই কোণটা, এই যে এই কোণটা বের করতে হবে। 2 ও এ বি, এই কোণটা বের করতে হবে। অর্থাৎ 2 ও এ বি বলতে আমরা বুঝতেছি এটা যদি ও এ বি হয়, 2 ও এ বলতে এটা শুদ্ধ এই পুরোটা। অর্থাৎ আমাদের এটা কি ভুজ? এটা 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে অষ্টভুজ। আমাদের অষ্টভুজের একটা কৌণিক একটা কৌণিক বিন্দুর কোণের পরিমাপ লাগবে আমাদের। তো আমরা অষ্টভুজের কৌণিক বিন্দু যদি কোণের পরিমাণ আমরা যদি বের করতে চাই, আমরা একটা জিনিস খেয়াল করব, যদি আমরা এখানে প্রত্যেকটা বাহুকে যদি এভাবে করে বাড়াই, তাহলে এখানে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে না? খেয়াল করে দেখো, এখানে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। তো মনে রাখবা যে কোনো বহুভুজের ক্ষেত্রে, অষ্টভুজ, সপ্তভুজ, ষড়ভুজ, যে কোনো বহুভুজের ক্ষেত্রে এই বহিস্থ সবগুলো কোণ, এখানে 8টা কোণ তৈরি হবে যেহেতু এটা অষ্টভুজ। এরকম প্রত্যেকটা বহিস্থ কোণের যোগফল 360 হয়, 360 হয়। তাহলে একটা বহিস্থ কোণের মান কত? জাস্ট একটা বহিস্থ কোণের মান হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে। 8টা মিলে 360, তাহলে একটার মান কত হবে? একটাকে 360 দিয়ে ভাগ করতে হবে। তো এটার মান হবে 45। তাহলে ভাগ করলে এখানে 45 ডিগ্রি আসে। তাহলে এই যে বহিস্থ কোণের পরিমাপ এইটা হচ্ছে 45। কারণ এটা যদি 45 হয়, চিন্তা করো, এটা যদি 45 হয়, তাহলে এই যে এটা পুরোটা এক সরল কোণ না? এটা পুরোটা এক সরল কোণ, এই বাইরের অংশটা 45, তাহলে এই অংশটা কত? এই অংশটা হচ্ছে আমরা 180 থেকে বিয়োগ দিব। তাহলে 180 বিয়োগ 45 দিলাম, তাহলে হচ্ছে কত আসবে? 35 আসবে। এটাই হচ্ছে, অর্থাৎ 135 আসবে। তাহলে ঘ হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। 9 নাম্বার, এখানে বলতেছে বহুভুজটির ক্ষেত্রফল কত? তো এখানে যে বহুভুজটা দেওয়া আছে, এই বহুভুজের ক্ষেত্রফল লাগবে আমাদের। তো বহুভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা এখানে যে ক্লুটা পাইছি, একটা কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে আমাদের এখানে। একটা কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই। তাহলে এখানে এই যে ও এ বি ত্রিভুজ, ও এ বি এর আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, ও এ এবং হচ্ছে কি ও বি। ও এ এবং ও বি এর দৈর্ঘ্য জানি। তো অন্তর্ভুক্ত কোণ কত হবে? এই যে ভিতরের এই কোণটা। ঠিক একইভাবে যে বলছিলাম বহিস্থ যেরকম 8টা কোণ তৈরি হয়, এই কেন্দ্রেও এরকম করে কি এগুলো কৌণিক বিন্দুগুলো যোগ করলে এখানে 8টা সমান কোণ উৎপন্ন হবে। তাহলে এই কেন্দ্রের এই কোণটার মান হবে কি একইভাবে 45। ঠিক আছে, তাহলে খেয়াল করো ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি হাফ ইন্টু দুইটা বাহুর দৈর্ঘ্য ও এ এবং ও বি। তো ও এ এবং ও বি দুইটারই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 2 করে, আর হচ্ছে আমরা কি দিব? sin 45 দিব। ঠিক আছে, এটা আশা করি তোমরা জানো, এরকম একটা সূত্র আছে, দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইন থিটা এবং হচ্ছে কি হাফ ইন্টু সেই দুই বাহুর গুণফল করলে কি আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে এখান থেকে কত আসে? 2 2 কাটা গেল, 2 sin 45 থাকলো। ঠিক আছে, তো 2 sin 45 যদি আমরা একসাথে করি, 2 sin 45, তাহলে হচ্ছে এখানে থাকে 2 ইন্টু sin 45 এর মান হচ্ছে কত? 1/√2। তাহলে এখানে 2 মানে কি দুইটা √2 আসলে। ঠিক আছে,
একটা রুট টু কাটা গেল, তাহলে শুধু রুট টু থাকলো। তাহলে এখানে ও আই বি যে ত্রিভুজটা, এই যে এখানে ও আই বি ত্রিভুজ, এই ও আই বি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে শুধু রুট টু। তাহলে এখানে এরকম করে যদি আমি সবগুলো কোণের যোগ করি, তাহলে কয়টা? 8টা ত্রিভুজ তৈরি হয় না? তাহলে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটাকে 8 দিয়ে গুণ। তাহলে আলটিমেটলি এটা ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 8 রুট টু। তাহলে অতএব বলা যায় যে এই বহুভুজটির ক্ষেত্রফল হচ্ছে 8 রুট টু সেন্টিমিটার স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। এই যে তথ্যের আলোকে 2 3, এটা আসলে 2 3 না, এটা ভুল হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এই প্রশ্নটা দেখি। এখানে পি কিউ আর এস রম্বস দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পি আর 24। এই যে পি আর এটা হচ্ছে কত? 24। তারপর কিউএস এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, কিউএস এর মান 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 24। কিউএস হচ্ছে অপর কর্ণ, ঠিক আছে? এইটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 24। আচ্ছা, এটা যদি 24 হয়, আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে রম্বসের এই যে পি কিউ ওপি, রম্বসের এই যে ওপিটা হবে এই পুরো পিআর যে 24, ও পিআর এর অর্ধেক। তাহলে ওপি হচ্ছে 12 হবে, ঠিক আছে? ওপি হচ্ছে 12, ও পি হচ্ছে এখন কত? 12। কিউএস যদি 10 হয়, কিউএস এখান থেকে পর্যন্ত কিউএস যদি 10 হয়, ও কিউ কত হবে? ও কিউ হবে কিউএস এর অর্ধেক, অর্থাৎ 5 হবে। তাহলে আমরা দেখো এই যে ত্রিভুজটা ও পি কিউ, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? কেন সমকোণী ত্রিভুজ? কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা ও পি কিউ ত্রিভুজ যদি পিথাগোরাস দেই, তাহলে কি আসে? তাহলে অতিভুজ স্কয়ার অর্থাৎ পি কিউ স্কয়ার ইকুয়াল ও পি স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার। তাহলে দেখো ও পি এর মান হচ্ছে কত? 12 স্কয়ার দিলাম। ও কিউ স্কয়ার হচ্ছে কত? 5 স্কয়ার দিলাম। তাহলে এখান থেকে আসে কত? 144 প্লাস 25, এই দুইটা যোগ করলে 169 আসবে। তাহলে পি কিউ স্কয়ারের মান হচ্ছে 169। তাহলে পি কিউ, আমি স্কয়ার দিব না, একবারেই করে ফেলি। তাহলে পি কিউ এর মান আসবে 13, ঠিক আছে? রুট করে দেখিও। তাহলে পি কিউ এর মান 13, খেয়াল করে দেখো তো। এই যে পি কিউ, এটা কি রম্বসের বাহুর দৈর্ঘ্য না? এটা কিন্তু রম্বসের কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে পি কিউ এর মান 13, এই কথাটার অর্থ হচ্ছে যে রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13। তাহলে অ্যান্সার হচ্ছে খ। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, 11 নাম্বার। এখানে বলতেছে রম্বসের অর্থাৎ এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রের রম্বসের পরিসীমা 52 কিনা। তো আমরা পাইছি এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13। তো বাহুর দৈর্ঘ্য যদি 13 হয়, 4 বাহুর মিলে যেটা হয় এটাই তো পরিসীমা। তাহলে আমরা 4 দিয়ে যদি এটাকে গুণ করি, আমরা কত পাচ্ছি? 52 পাচ্ছি। তাহলে এটা পরিসীমা 52, ঠিক আছে? এরপরের কোয়েশ্চেন হচ্ছে এখানে অভ্যন্তরে পি ও কিউ এর ক্ষেত্রফল 30। আমরা অভ্যন্তরে যে পি ও কিউ তৈরি হয়েছে, এই যে পি ও কিউ, এই পি ও কিউ এর ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে আসে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে হচ্ছে কত? হাফ ইন্টু ভূমি দিব, ভূমি হচ্ছে 12। কেন? ওপি কে আমরা একটা বাহু আর ও কিউ কে আরেকটা বাহু, ঠিক আছে? একটাকে ভূমি একটাকে লম্ব হিসেবে ধরতে পারি। তাহলে 12 ইন্টু কত হয়? 5 হয়। আশা করি বুঝতে পারছো। এই যে ওপি ও কিউ ইউজ করতেছি। তাহলে এটা কাটাকাটি করলে কত আসে? 6 আসে। 5 6 গুণ করলে কত আসে? 30 আসে। তাহলে এই যে ওপি কিউ ত্রিভুজ, এইটার ক্ষেত্রফল কত? 30 আসছে। তাহলে এই 2 নাম্বারও সঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল 240 কিনা, অর্থাৎ পুরা বর্গের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল 240 কিনা। তা আমরা দেখতে পাচ্ছি রম্বসের বাহুর দুইটা কর্ণ দেওয়া আছে, একটা 24, একটা হচ্ছে 10। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করি? হাফ d1 d2 করি। তা হাফ d1 হচ্ছে 24, d2 হচ্ছে 10। এটা যদি আমরা এখন কাটাকাটি করি, তাহলে কত আসে? 12 আসে। 12 আর 10 গুণ করলে কত হয়? 120 হয়। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 120, তার মানে এটা সঠিক নয়। 1 2 সঠিক উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ক। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। এখানেও নাম্বারিং এ ভুল হয়েছে, 19 20 না এটা আসলে। তো এখানে একটা ষড়ভুজ দেওয়া আছে, এ বি সি ডি ই এফ ষড়ভুজ দেওয়া আছে। ষড়ভুজ যার বাহুর দৈর্ঘ্য 2, এখন প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত।
আচ্ছা, আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়ার নেই, বাহুর দৈর্ঘ্য দরকার নাই। আমরা হচ্ছে এক্স এর মান অর্থাৎ এই যে অভ্যন্তর যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা আমাদের লাগবে, ঠিক আছে, এই কোণটা আমাদের লাগবে। তো একটু আগে যে আমরা করছিলাম সেই নিয়মেই করি। এখানে যদি আমরা এইভাবে করে বাহুগুলোকে বাড়াই তাহলে বহিস্থ কোণ তৈরি হচ্ছে কয়টা? 6টা, কারণ এটা সর্বোচ্চ। তাহলে একটা বহিস্থ কোণের পরিমাপ হবে 360/6। কেন? এই বহিস্থ কোণগুলো সবগুলো মিলেই 360 হয়, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো বহুভুজের জন্য নিয়ম। এই যে বহিস্থ কোণ যেগুলো তৈরি হচ্ছে এখানে, এই যে এটা 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 এগুলো সবগুলো মিলেই 360 হবে। তাহলে একটার মান হবে 60 ডিগ্রি। তাহলে চিন্তা করো, এই যে বহিস্থ কোণ, এই যে এটা, এই বহিস্থ এই কোণটার মান যদি 60 হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত, একটু আমি লাল দিয়ে দেখাই, এইখানে এই যে এটা পুরোটা হচ্ছে 180, ঠিক আছে। পুরোটা 180, এইটুকু যদি 60 হয় তাহলে ভিতরের এই অংশটা কত, মানে এই এক্স পার্টটা কত হবে? 180 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 120 হয়। 180 থেকে 60 বিয়োগ করলে 120, তাহলে এটা হচ্ছে অ্যান্সার ক। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের পরের প্রশ্ন হচ্ছে বহুবস্তির ক্ষেত্রফল কত? তো বহুবস্তির বাহুদৈর্ঘ্য দেওয়া আছে না, এই যে বাহুদৈর্ঘ্য 2 সেন্টিমিটার দেওয়া আছে। তো ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তো আমরা সূত্র জানি, n²/4 ইন্টু cot cot 180/n 180/n। তো এখানের মধ্যে আমরা মানগুলো বসাই দিব, যেহেতু এটা এটা কি, এটা সরভুজ, সরভুজের 6টা বাহু, তাই n এর মান 6 হবে। তারপরে a এর মান কত দেওয়া আছে? এর মান হচ্ছে 2, তাহলে 2² ডিভাইড বাই 4 ইন্টু এখানে কট কত আসে? কট 180/n, 180-কে n দিয়ে ভাগ, অর্থাৎ n এর মান 6। কেন? এখানে 6টা বাহু আছে। তো এটা হিসাব করলে তোমরা পেরে যাবা, আমি আর করতেছি না। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে হচ্ছে 14 নাম্বার। এখানে বলা আছে সামান্তরিকের একটি কি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তো কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা, এই সংক্রান্ত বইয়ে একটা সূত্র আছে, আমরা সূত্রটা দেখে নিব। এখানে এই হচ্ছে সামান্তরিক, ঠিক আছে। তো সামান্তরিকের আমরা একটা কর্ণ নিয়ে নিই, এই হচ্ছে সামান্তরিকের কর্ণ। তো এটা যদি সামান্তরিকের কর্ণ হয়, প্রশ্ন হচ্ছে বিপরীত কৌণিক বিন্দু হতে, তাহলে এখান থেকে আমরা যে লম্বটা নিতে বলছিল লম্বটা নিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16, এই হচ্ছে সেই কর্ণের দৈর্ঘ্য 16। এটার ক্ষেত্রফল 80 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তো লম্বের দৈর্ঘ্য আমরা মনে করি x, এইটা হচ্ছে x, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, এটা লম্ব, এটা হচ্ছে x। তো যদি লম্বের দৈর্ঘ্য x হয়, অর্থাৎ কৌণিক বিন্দু হতে যদি লম্বের দৈর্ঘ্য x হয়, কর্ণের উপর কর্ণের দৈর্ঘ্য 16, তাহলে এখানে আমাদের বই আছে, বইয়ের সূত্র অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে যে এই 16 ইন্টু এক্স। তো এই 16 ইন্টু এক্স, এটার ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 80। তাহলে আমরা পক্ষান্তর করব, x ইকুয়াল 80/কত? 16, ভাগ করলে আসে 5। তাহলে x এর মান 5, অর্থাৎ এই অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা হচ্ছে 5। খ হচ্ছে এখানে আনসার। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এইটাও আমরা একটু আগে করছিলাম, সুষম পঞ্চভুজের শীর্ষকোণ কত হবে? আমরা তো পারবো। এটা যে এই আমরা যদি এখানে বহিস্থ কোণ নেই তাহলে কয়টা বহিস্থ কোণ আসে? পঞ্চভুজ বিধায় এরকম 5টা কোণ আসে। তো 5টা কোণ হলে আমরা কি করি, আমরা জানি যে এই 5টা কোণ মিলেই 360 হবে। সো আমরা 360-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে একটা কৌণিক মানে তাহলে হচ্ছে আমরা একটা বহিস্থ কোণের মান পেয়ে যাব। তাহলে আমরা এটা 5 দিয়ে ভাগ করব, 72 আসবে। এটা হচ্ছে 72 ডিগ্রি। সো চিন্তা করো, এইটা হচ্ছে একটা সরল কোণ, এখান থেকে এটা এক সরল কোণ। এই বহিস্থ কোণ এইটা যদি 72 হয় তাহলে ভিতরে এটা কত হবে? 180 থেকে 72 বিয়োগ না, 180 বিয়োগ কি লিখবো আমরা? 180 বিয়োগ 72 লিখবো। তাহলে হচ্ছে আমরা অন্তস্থ যে কোণ, ভিতরের যে কোণ, এইটার মান পেয়ে যাচ্ছি 108 ডিগ্রি। তাহলে খ হচ্ছে এখানে আনসার। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট আরেকটা প্রশ্ন পাইলাম, এটাই সর্বশেষ। এখানেও সেম কোয়েশ্চেন, অষ্টভুজ দেওয়া আছে। আমরা দেখি তাহলে এরকম করে যেমন বহিস্থ কোণ নেই, তাহলে বহিস্থ কোণ কয়টা আসবে? 8টা আসবে। তাহলে একটার মান কত? 360-কে আমরা কি 8 দিয়ে ভাগ করব। যদি আমরা 360-কে 8 দিয়ে ভাগ করি তাহলে 45 আসবে, 45
তো এই বহিস্থ এই কোণটার মান যদি 45 হয় তাহলে অন্তঃস্থ এই কোণটার মান কত? 180 থেকে আমরা কি 45টা বিয়োগ করব, তাহলে হচ্ছে এখানে 135 আসবে। 180 থেকে এটা বিয়োগ করলে 135 হয়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের নির্বাচিত কয়েকটা প্রশ্ন। এই কোয়েশ্চেনগুলাই সলভ করলে আশা করি তোমরা পরিমিতির মোটামুটি বেশিরভাগ প্রশ্ন তোমরা সলভ করতে পারবা। আরও কিছু সহজ প্রশ্ন আছে, ওগুলো আমরা এখানে আলোচনা করি নাই। সাধারণত যে ক্ষেত্রফল সংক্রান্ত বাহু নির্ণয়, অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা পারবা। তো এইখানে এই কয়েকটা আমরা প্রশ্ন আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছো। এছাড়া তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমরা সমস্যার সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।